নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার হোসেন। আজকে আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আরেক সহকর্মী সাইফুল শাহীন। সাইফুল শাহীন, আপনাকে স্বাগত জানাচ্ছি নাগরিকের আমাদের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে। ধন্যবাদ। আমরা জানেন আজকে বেশ কয়েকদিন ধরেই ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ চলছে, অর্থাৎ বলা হচ্ছে 12 দিনের একটি যুদ্ধ, এবং সেটি আজকে থেকে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। দুই পক্ষই ঘোষণা দিয়েছে, এরপরেও অবশ্য পাল্টা হামলার কথা বলা হচ্ছে। আসলে এই যে যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে, সেটিকে আসলে আপনি কিভাবে দেখছেন সাইফুল শাহীন? আজ কিন্তু প্রায় গত 2 সপ্তাহের যুদ্ধের যে বিরতি ঘোষণা দিলেন ট্রাম্প, এটি আসলে আমরা হঠাৎ করেই জানলাম যে গতকালকেও কিন্তু আমরা বুঝিনি যেরকম বিরতি আসবে। যে অবস্থা ছিল, হামলা পাল্টা হামলা, তাদের যে বক্তব্য, তারা যে কিভাবে কথা বলছিলেন, সবকিছু মিলে আসলে বোঝার উপায় ছিল না। কিন্তু গতকালকেও আমরা এটি নিয়ে কথা বলেছি যে এই যুদ্ধ একটা জায়গায় গিয়ে শেষ হতে হবে, কারণ এটি চলমান থাকলে তো পুরো বিশ্বই আসলে একটা বিপদের মধ্যে পড়ে যাবে। তো সবশেষ ট্রাম্প যখন যুদ্ধবিরতির জন্য আহ্বান জানালেন, সেটিকে জানা গেল যে কাতার মধ্যস্থতা করে যুদ্ধবিরতির একটি সুযোগ তৈরি করে দিয়েছে। খুবই ভালো কথা, যুদ্ধবিরতি আসলে হয়েছে। কিন্তু এই যুদ্ধবিরতি আবার ইসরায়েল যেটি দাবি করছে যে যুদ্ধবিরতি যখন ঘোষণা হয়েছে, তারপরে কিন্তু ইরান আবার তাদের একটি আবাসিক ভবনে হামলা করেছে এবং 3 জন সেখানে নিহত হয়েছে। সেটি যদিও ইরান স্বীকার করেনি, কিন্তু ট্রাম্প যেটি বলেছে যে যুদ্ধবিরতি ঘোষণা করা হলো এবং সবাই যেন এটিকে গুরুত্ব দেয় যে যেহেতু যুদ্ধবিরতি হয়েছে, এরপরে যেন আর কোনো যুদ্ধ শুরু না হয়। কিন্তু সাইফুল শাহীন, ইরানেও তো একটি হামলার অভিযোগ করা হচ্ছে, সেটাকে সন্ত্রাসী হামলা বলা হচ্ছে। যুদ্ধবিরতি ঠিক পরপর সম্ভবত এই হামলাটি করা হয়েছে। হ্যাঁ, সেই কারণেই হচ্ছে যে আসলে যুদ্ধবিরতি যখন হয় তখন কিন্তু বেশ কিছু প্রশ্ন এসে দাঁড়ায় যে যুদ্ধবিরতি আসলেই কি যুদ্ধবিরতি শান্তি বয়ে আনবে কিনা, বা আপনি ধরেন যে দুই পক্ষ সেটা মানবে কিনা, এটি আসলে কোনো রাজনৈতিক কৌশল কিনা। তারপরে এই অনুযায়ী আসলে এই যে আমরা বলছি তো ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ, আসলে ইসরায়েলের সাথে যুদ্ধ ছিল কিনা, আসলে এটার সাথে যুক্তরাষ্ট্র কতটা সম্পৃক্ত ছিল। প্রশ্ন আসছে যে আন্তর্জাতিকভাবে এই যুদ্ধটা আসলে কতটা বৈধ ছিল। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে হামলা, এটি সেই দেশের আইনে আসলে কতটুকু বৈধ, সেটি কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা যে কোনো একটি কারণ থাকতে হবে, কোনো কারণ ছাড়া কোনো দেশকে আক্রমণ করা সরাসরি। যুক্তরাষ্ট্র যেমন দাবি করেছিল যে আপনি নিশ্চয়ই জানেন যে সেই দেশের যে কংগ্রেস বা ডেমোক্রেট এবং একই সাথে রিপাবলিকানরা রয়েছে মার্কিন, তারাও কিন্তু ধরেন এই যে হামলা, সে হামলার যে নিন্দা বলবো না, অস্বীকৃতি জানিয়েছে, হামলা না করার জন্য বলেছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি হামলা চালাতেই হয়, কোনো একটি দেশের সাথে যুদ্ধে লিপ্ত হতে হয়, নিশ্চয়ই কংগ্রেসের এক ধরনের অনুমতির প্রয়োজন অবশ্যই রয়েছে। অবশ্যই এবং নির্দিষ্ট কারণ থাকতে হবে। তারা কিন্তু নির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারেনি। এবং তারা যেটি বলছে যে 3টি পারমাণবিক কেন্দ্রে তারা আক্রমণ করেছে। সেই 3টি পারমাণবিক কেন্দ্রে যদি আক্রমণ করে থাকে, তাহলে সেখান থেকে তো পারমাণবিক বের হওয়ার কথা বা ইউরেনিয়ামের তেজস্ক্রিয় হওয়ার কথা, সেটাও কিন্তু হয়নি। ইরান বলছে যে না, আমাদের সেখানে কোনো পারমাণবিক কিছু, বা কেউ কেউ বলছে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু আনোয়ার, এই যে যুদ্ধ, গত 2টা সপ্তাহ একটা যুদ্ধ গেল ইরানের সাথে, ইসরায়েলের সাথে, আমরা বলছি সেখানে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা। সেখানে এই যে আমরা যুক্তরাষ্ট্র, এটি মূলত বলতে গেলে যুক্তরাষ্ট্রের সাথেই যুদ্ধটাকে আমরা বলতে পারি। তো এই যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধ, আসলে এটার একটা প্রেক্ষাপট রয়েছে, কিন্তু হঠাৎ করে কিন্তু হয়নি। তো আমি একজন সামরিক বিশেষজ্ঞ ডেল এইচ খান, ওনার সাথে কথা বলেছিলাম এই বিষয়গুলো নিয়ে। উনি কিন্তু বিষয়টি খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছিলেন যে আসলে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যে যুদ্ধ, এটির আসলে প্রেক্ষাপট কি বা ইতিহাস কি, আমরা একটু শুনে আসতে চাই। একদম ঠিক। আমি যদি ট্রেস ব্যাক করি, শুধু এটা আসলে হয়েছে কি যে পাশ্চাত্যের যে দেশগুলো আছে, আমেরিকা, ইউরোপ, অন্যান্য যে দেশগুলো আছে, তাদের একটা গ্র্যান্ড ডিজাইন যেটা ছিল, একটা মহাপরিকল্পনা ছিল, সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যে তেল সম্পদ আছে, এটা তাদের কুক্ষিগত করতে হবে। কারণ এই কুক্ষিগত করার জন্য কি করা যাবে, এখানে তো সব আরব রাষ্ট্র এবং সব হচ্ছে মুসলিম প্রধান রাষ্ট্র। তখন তারা যেটা পরিকল্পনা করলো, সেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর বিভিন্ন জায়গায় যে অবশিষ্ট ইহুদি আছে, তাদের জন্য একটা রাষ্ট্র গঠনের পরিকল্পনা করলো। এই রাষ্ট্রটা আর কোথাও হবে না, কোথায় হবে? প্যালেস্টাইনে হবে। কেন হবে প্যালেস্টাইনে? কারণ প্যালেস্টাইনে যদি এই রাষ্ট্রটা স্থাপন করা যায়, ইসরায়েলকে স্থাপন করা যায়, তাহলে ভূমধ্য সাগরের ঠিক পাশে
তাদের জন্য যাওয়া আসা করার সুবিধা। 2 নম্বর হচ্ছে এই ইসরায়েল হচ্ছে তাদের শেষ দুর্গ, পশ্চিমা দুনিয়ার শেষ দুর্গ, যেই দুর্গ থেকে তারা এবার মধ্যপ্রাচ্যের উপরে আধিপত্য বিস্তার করবে, এবং এখন পর্যন্ত তাই করে আসছে। আচ্ছা, এবার আমি স্পেসিফিক্যালি শুধু আমেরিকা ইরান অংশে যদি আসি, তাহলে যেটাতে আমি বলবো সেটা হচ্ছে যে 50-এর দশকে ইরানের ক্ষমতায় আসছিলেন মোসাদ্দেক নামে একজন। তো উনি আসার আগে যে ঘটনাটা হতো সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের লোকজন তাদের যে তেল সম্পদ আছে এটার মূল্য বুঝতো না, এটার যে কি দাম, এটার যে কি মানে ভূমিকা, এবং আসন্ন মানে বিশ্ব ব্যবস্থায় এই মানে জীবাশ্ম জ্বালানির যে কি ভূমিকা হবে এটা তারা বুঝতো না, যেহেতু তারা আসলে অতটা টেকনোলজিক্যালি এতটা আপগ্রেডেড ছিল না। তখন ব্রিটিশ এবং আমেরিকান কিছু তেল কোম্পানি ওখানে একেবারে পানির দরে তেল কিনতো, ওখান থেকে কিনে সারা বিশ্বে বিক্রি করতো, আর খুব নাম সর্বস্ব কিছুটা রাষ্ট্রকে দিত। এই মোসাদ্দেক সাহেব ইরানের ক্ষমতায় আসার পর উনি প্রথম যেটা করলেন, ইরানের তেলকে রাষ্ট্রায়ত্ত করে ফেললেন। এইভাবে আর দেওয়া যাবে না। এই যে ঘটনাটা ঘটার সাথে সাথে আমেরিকা এবং যুক্তরাজ্য, ইংল্যান্ড, তারা একত্রিত হয়ে একটা অপারেশন পরিচালনা করে যেটার নাম হচ্ছে অপারেশন অ্যাজাক্স। এই অপারেশনটা পরিচালিত হয় সিএ এর মাধ্যমে। এটা একটা কু, ইরানের বিরুদ্ধে ইরানের মাটিতে একটা কু ঘটানো হয়। কু ঘটিয়ে মোসাদ্দেককে অপসারণ করে ওই যে শাহ রেজা পেহলেভি তাকে ক্ষমতায় আনা হয়, এবং তাকে ক্ষমতায় আনার পরে ইরানের লোকজনের এই তেলের যে পুরো ব্যাপারটা তারা আমেরিকারা নিয়ে নিল। তার বিনিময়ে আমেরিকা শাহ রেজা পেহলেভিকে বলল, তোমাকে আমরা শক্তিশালী করব। কিভাবে শক্তিশালী করব? এই যে আজকে বোমা মেরে ইরানের পারমাণবিক সক্ষমতা চূর্ণ করার চেষ্টা করছে, এই সক্ষমতার শুরু কিন্তু ইউএসএ ইরানে গিয়ে শাহ রেজা পেহলেভির সময়ে এই পারমাণবিক যে একটা করা সিস্টেম প্রজেক্ট, এই প্রজেক্টটা যে অন করা, এই প্রজেক্টটা ইউএসএ করে দিয়েছিল। তো তারপরে যেটা হলো 79 সালে এসে শাহ রেজা পেহলেভি চলে গেল, তা উৎখাত করা হলো একটা মানে বিপ্লবের মাধ্যমে, এবং আয়াতুল্লাহ খামেনি তখন এলো আবার। তখন ইরানে অবস্থিত একটা আমেরিকান দূতাবাস, এই দূতাবাসে ইরানিরা আক্রমণ করলো, করে 52 জন আমেরিকান নাগরিককে তারা আটকালো, এবং 444 দিন পর্যন্ত তাদেরকে আটকে রাখা হয়েছিল। এবং এই আটকে রেখে তারা একটা জিনিসই দাবি করছিল, সেটা হচ্ছে এই যে পেহলেভি যে পালায় গেছে ইউএসএ তে, তাকে যেন ফেরত দিতে হবে। যেমন শেখ হাসিনা এখন পালায় গেছে ইন্ডিয়াতে, তাকে যেরকম আমরা ফেরত চাচ্ছি, অনেকটা ঘটনা মিল আছে। ইউএসএ এটা রাজি হয় নাই। এরপর থেকে যেটা হলো যে ইরান ওই এলাকাটাতে একটা আমেরিকার মানে শত্রুতে পরিণত হয়ে গেল সেই সময় থেকে। অনেকেই আমরা একটা জিনিস মানে হয়তো ইগনোর করে যাই অথবা জানি না, সেটা হচ্ছে পুরো পৃথিবীতে আমেরিকার কিন্তু ছোট ছোট ক্যান্টনমেন্ট আছে। জি, এগুলোর সংখ্যা প্রায় 750 পৃথিবীর বিভিন্ন দেশে আছে, এবং প্রায় 2.5 লাখের মতো আমেরিকান সৈন্য পুরো পৃথিবীতে মোতায়েন ছড়িয়ে ছিটিয়ে আছে। শুধু মধ্যপ্রাচ্যে 8টা দেশে প্রায় 50,000 আমেরিকান সৈন্য আছে। এই 8টা দেশের ভিতরে সৌদি আরবে আছে, ইরাকে আছে, কুয়েতে আছে, সিরিয়ায় আছে, জর্ডানে আছে, ইউনাইটেড আরব এমিরেটসে আছে, সবই তো মুসলিম রাষ্ট্র, কাতারে আছে, ঠিক আছে, বাহরাইনে আছে, আর ইসরায়েলে তো আছেই। এবং মজার ব্যাপার হচ্ছে যে ইউনাইটেড আরব এমিরাত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু আমেরিকানরাই দেয়, ঠিক আছে। তো এই যে মানে আমেরিকান সৈন্যের যে সমাবেশ, এই সমাবেশের নার্ভ সেন্টার হচ্ছে ইসরায়েল। এটা আসলে কোনো রাষ্ট্র অথবা কোনো কিছু না, এটা হচ্ছে টোটালি একটা মিলিটারি ক্যাম্প, ঠিক আছে। তো আপনি যে প্রশ্নটা জিজ্ঞেস করলেন যে আমেরিকা কেন হঠাৎ করে মানে ইরানের সাথে সেই দ্বন্দ্ব, ইরানকে কেন আক্রমণ করতে আসলো এই হাজার হাজার মাইল পাড়ি দিয়ে, মূল কারণ একটাই, সেটা হচ্ছে তাদের যে মেইন ক্যাম্প মধ্যপ্রাচ্যে ইসরায়েল, এই ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা করেছিল প্রথমে মিশর। জি, আরব রাষ্ট্রগুলো একত্রিত হয়ে 3বার যুদ্ধ করেছে ইসরায়েলের বিরুদ্ধে, এবং 3বারই প্রত্যেকটা যুদ্ধে আরবরা জিতে যায়, শেষ মুহূর্তে আমেরিকা এসে হারায় দেয় তাদের। 3বার হেরে যাওয়ার পর মিশরের যে প্রেসিডেন্ট ছিল সে এক সময় ক্লান্ত হয়ে ইসরায়েলের সঙ্গে একটা সমঝোতা করলো যে ঠিক আছে, আমরা আর তোমাকে আক্রমণ করবো না, তুমি আর আমাদেরকে ডিস্টার্ব করো না। হ্যাঁ,
সাইফুল শাহীন, আসলে যেটি আমরা বুঝলাম মধ্যপ্রাচ্যের যে নিয়ন্ত্রণ সেটি আসলে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবে হাতছাড়া করতে চায় না, সেটি আসলে একমাত্র ইসরায়েলকে আরো বেশি ক্ষমতায়িত করার মাধ্যমে হচ্ছে, এবং ইসরায়েলকে সমস্ত সাপোর্ট কিন্তু আমেরিকা সবসময় দিয়ে আসছে। এবং আমরা এটাও জানি যে সারা বিশ্বে ইউনাইটেড স্টেট মানে আমেরিকা যতটা যাদেরকে সাহায্য সহযোগিতা করে তার সবচেয়ে বেশি অংশটাই করে শুধু ইসরায়েলকে। এবং উনি যেটি বললেন যে ইসরায়েল কিন্তু তাদের শুধু একটি দেশ না, এটা কিন্তু ওদের একটা মিনি ক্যান্টনমেন্ট। এবং এই যে উনি বললেন যে সারা বিশ্বে যে আমেরিকার যে ক্যান্টনমেন্টগুলো রয়েছে ছোট ছোট প্রত্যেকটা দেশগুলোতে, একটি প্রশ্ন কিন্তু এই যুদ্ধ চলাকালীন সময়ে আমরা বিভিন্ন মানুষের কাছেই শুনেছি এবং বিভিন্ন জায়গায় মানুষ বলেছে যে সাধারণ মানুষও কিন্তু যখন আমরা সাধারণ মানুষকে এই যুদ্ধ নিয়ে কথা বলতে শুনেছি তারাও বলেছে, আপনিও নিশ্চয়ই শুনবেন যে একটি প্রশ্ন সবার কাছে আসছে যে মধ্যপ্রাচ্যে সব মুসলিম দেশ, মুসলিম রাষ্ট্র, তাহলে ইরান একা কেন যুদ্ধ করছে? এতগুলো মুসলিম রাষ্ট্র তার আশপাশে, কেউ কেন তাকে সহযোগিতা করছে না? এটির পিছনে আসলে কি কারণ থাকতে পারে? এটির পিছনে কিন্তু সেই একটি কারণই, সেটি হচ্ছে যে এই মধ্যপ্রাচ্যের 8টি দেশে যুক্তরাষ্ট্রের ক্যান্টনমেন্ট রয়েছে, তাদের সৈন্য রয়েছে, সব মিলে 50,000 সৈন্যের সমাহার সেখানে। এবং যেটি শুনলেন যে ইউনাইটেড আরব আমিরাত, তাদের আকাশ নিয়ন্ত্রণ করে আমেরিকার সৈন্যরা, তো সে কি কখনো ইরানকে সহযোগিতা করতে পারবে? ধরেন ইরাক, আফগানিস্তান, এদের যে ডলার যেটা থাকে, আমাদের যেটা রিজার্ভ থাকে, সেই রিজার্ভগুলো কিন্তু কুক্ষিগত করেছে আমেরিকা, এবং সবারই একটা সেরকম ভয় আছে। তাদের মধ্যে কাতারের উপর দিয়ে যেতে হবে, ধরেন জর্ডানের উপর দিয়ে যেতে হবে ইরানকে হামলা করতে হলে, ইরানের ড্রোনগুলো কিন্তু তারা নামিয়ে ফেলতো। কারণ কেউ কিন্তু তাদের নিজের স্বার্থের জন্য তারা ইরানকে সাপোর্ট করতে পারেনি। শেষ পর্যন্ত কাতার কিন্তু সেটি দেখালো যে তারা একটা মধ্যস্থতা করে এই যুদ্ধটাকে যুদ্ধবিরতি নিয়ে আসলো। সেটা ইরান যেটি মানে মার্কিন যুক্তরাষ্ট্র যেটি বলছিলেন যে আসলে ইরান তাদেরকে সেই তথ্যটা আগে জানিয়েছে যে কাতারের যে ঘাঁটি রয়েছে সেখানে আসলে ইরান হামলা করতে চায়, সেজন্য একেবারে বেসামরিক যে লোকবল কিংবা হচ্ছে বিমান সবকিছুকে তারা সেখান থেকে সরিয়ে নিয়েছে। অর্থাৎ এক ধরনের আমার যেটা মনে হয়েছে যে একটা উইন উইন সিচুয়েশনের থেকে অর্থাৎ এই যুদ্ধবিরতিটা হোক সেটি সম্ভবত চেয়েছে এবং শেষ পর্যন্ত সেটি হয়েছে। কিন্তু তারপরও মনে হয় যে ইরান এককভাবে যে আসলে এই ইসরায়েলকে এবং একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখিয়ে দিয়েছে হ্যাঁ আমাদের শক্তি আছে, সক্ষমতা আছে তোমাদেরকে মোকাবেলা করার। এবং এই যে বলছেন যুদ্ধবিরতি, আসলে কি যুদ্ধবিরতি হলো? এখানে তো অনেকগুলো প্রশ্ন থেকে গেছে, আমি এর আগে বলেছি আপনাকে যে কতগুলো প্রশ্ন। সেখানে যুদ্ধবিরতি মানেই কিন্তু শান্তি নয়। এখন কতটুকু শান্তি বয়ে আনবে এটি? তারপরে বড় একটি প্রশ্ন রয়ে গেছে ইরানের হিজবুল্লাহ এবং হামাস ফ্যাক্টর, এই গোষ্ঠীরা কিন্তু একটা বড় অবস্থানে রয়েছে। এখন ইসরায়েল যদি এই গোষ্ঠীগুলোর উপর আবার হামলা চালায় তাহলে কিন্তু এই যুদ্ধবিরতি আবার ছিন্ন হয়ে যাবে, ঠিকঠাক কার্যকর হবে না। মধ্যপ্রাচ্যের মূলত যে আসলে রাজনীতি, মধ্যপ্রাচ্যে যে আসলে যে বললো আধিপত্যর যে ব্যাপার, সেটি মূলত চায় মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাধ্যমে। সাইফুল শাহীন, এই মধ্যপ্রাচ্যের যে রাজনীতি সেটি নিয়ে আমাদের আরেকজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক কথা বলেছে, আমরা একটু তার বক্তব্যটা শুনে আসি। সাইফুল শাহীন, আমরা শুনবো এখন অধ্যাপক শাহিদুজ্জামানের বক্তব্য। তিনি আসলে এই মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে ইরান এবং ইসরায়েল নিয়ে কথা বলেছিলেন। চীন এবং রাশিয়া তারা আগে কখনো ইসরায়েলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেনি, কিন্তু আজকে তারা দেখতে পাচ্ছে যে ইসরায়েলের অস্তিত্ব পুরা মধ্যপ্রাচ্যে আমেরিকাকে প্রচন্ড শক্তি দেবে, ইউনিপোলার পাওয়ারে পরিণত হবে এবং মধ্যপ্রাচ্যের সমস্ত অঞ্চলটাই ক্রীতদাসে পরিণত হবে। আসাদকে সরাবার ফলে সিরিয়াতে যে রাশিয়ার ঘাঁটি বন্ধ হয়ে গেছে, মেডিটেরিয়ান কোস্টে তাদের ঘাঁটি ছিল, সিরিয়া আর ইরাকে রাশিয়ার যে ইনফ্লুয়েন্স ছিল সেটা এখন চলে গিয়েছে আমেরিকার কর্তৃত্বের জন্য। এবং এরা রাশিয়া চীন দেখতে পাচ্ছে যে এই পুরো ইনফ্লুয়েন্স হারাবার পেছনে রয়েছে ইসরায়েল। ইসরায়েল মানে যে কোনো পন্থা, চীনের অর্থনৈতিক সামর্থ্য ধ্বংস করতেও ইসরায়েল পিছপা হবে না যদি তার মাধ্যমে ইরানকে শাস্তি দেয়া যায়। এই উপলব্ধিটা নতুন, এই উপলব্ধি আগে ছিল না রাশিয়াতে আর চীনে। আজকে রাশিয়া আর চীন এটা বুঝতে পারছে যে ইসরায়েলকে ধ্বংস করলে তাদেরও স্বার্থে কাজে লাগবে। অর্থাৎ ইরানকে আমার ধারণা যে আগামী মাসগুলোতে, আগামী দিনগুলোতে প্রচুর অস্ত্র সাহায্য দেবে। ইরানের এখন সবচেয়ে প্রয়োজন হচ্ছে আপনার
হাইপারসনিক মিসাইল, যেটা ওই ডোম ভেদ করতে পারে। এই কথা আমি আগে বললাম যে ইসরায়েলের ডোম নিয়ন্ত্রণ করার সামর্থ্য কমে যাচ্ছে। ইন্টারসেপশন শব্দটা যে আমরা ব্যবহার করি, ইন্টারসেপশন কিভাবে হয়? 3টা স্তর ইসরায়েলের রয়েছে। তারা অ্যারো মিসাইলস, তারা সুপার ডোম, আর আমেরিকার ওই যে প্যাট্রিয়ট মিসাইল, এগুলো 3টা স্তরে তারা আটকায়। এই আটকাবার সামর্থ্য তাদের দিন দিন কমে যাচ্ছে। যত 7 দিনে ইরান যে এত মাত্রায় মিসাইল ছুড়বে, এটা কল্পনার বাইরে ছিল। কেননা ইরান এটা জানে যে সে যদি যুদ্ধ থামায় অমনি ইসরায়েল আবার ঝাঁপিয়ে পড়বে। এখানে প্রশ্ন হচ্ছে, হয় ইরান একটা শক্তিশালী দেশ হয়ে থাকবে আত্মসম্মান নিয়ে, আর না হয় ইসরায়েল একচ্ছত্র আধিপত্য করবে। সেটা করতে হলে ইরানকে একেবারে পরাভূত হতে হবে। ইরান এটা মেনে নেবে না, ইরানের সভ্যতা সেটা বলে না। আপনি হয়তো অবগত রয়েছেন যে 3000 বছর আগে ইরানের শ্রেষ্ঠ সম্রাট সাইরাস দ্য গ্রেট, তিনি কিন্তু ইহুদি ধর্মকে বাঁচিয়েছিলেন। যখন 3000 বছর আগে ইহুদিরা পলায়ন করছিল নিগৃহীত হয়ে, কোনো দেশে তাদের আশ্রয় ছিল না। নিশ্চয় জানেন হযরত মুসা আলাইহিস সালামের নেতৃত্বে ইহুদিরা চলে গিয়েছিল, এবং এই ইহুদিদেরকে সাইরাস ব্যাবিলন শহরে আশ্রয় দিয়েছিল। এবং সেই সাইরাসের মৃত্যুর পর 400 বছর ইহুদি ধর্ম লালিত হয় ব্যাবিলন অঞ্চলে। অর্থাৎ সরাসরি পারস্য সমর্থনে ইহুদি ধর্ম বেঁচে ছিল। আজকে যদি পারস্য সভ্যতা না থাকতো, ইহুদি ধর্ম বলে কিছুই থাকতো না, প্রত্যাখ্যাত ধর্ম ছিল। এবং এই কৃতজ্ঞতা বোধ ইহুদিরা দেখাতে পারে নাই। সাইফুল শাহীন, মূলত একই কথা আমরা বারবারে বলছিলাম যে মধ্যপ্রাচ্যের আধিপত্য কিংবা হচ্ছে বৈশ্বিক যে আধিপত্য, সেটি আসলে এককভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করতে চায়। এখন আমরা বারবার বলছি যুদ্ধবিরতি যুদ্ধবিরতি। আপনি বলছিলেন যে যুদ্ধবিরতির পরেও তো কাছাকাছি সময় হচ্ছে আসলে দুটি রাষ্ট্রের মধ্যে হামলা হয়েছে। এখন আর কি কোনো ফ্যাক্টর কাজ করেছে? একটু আগে যিনি একজন আন্তর্জাতিক সম্পর্কে বিশ্লেষক বলছিলেন যে চীন এবং রাশিয়া এখানে বড় অবশ্যই ফ্যাক্টর। একই সাথে হরমুজ প্রণালীর কথা যেটি বলা হচ্ছে, ইরান যেহেতু সেটি নিয়ন্ত্রণ করতে পারে বা বন্ধ করতে পারে, সেটিও নিশ্চয়ই যুদ্ধবিরতির ক্ষেত্রে কার্যকর ভূমিকা রেখেছে বলে কি আপনার মনে হয়? অবশ্যই, কারণ ইতিমধ্যে কিন্তু ট্রাম্প ঘোষণা দিয়েছে যে যুদ্ধবিরতি ঘোষণার পরই কিন্তু তেলের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে এত স্বল্প সময়ের মধ্যে। কেন এই প্রক্রিয়াগুলো কেন হয়? এই যে উনি বললেন যে চীনের কথা, চীন ধীরে ধীরে অর্থনৈতিকভাবে এমনভাবে সমর্থ হয়ে উঠছে সারা বিশ্বে। চীন কিন্তু শক্তিশালী হয়ে উঠছে শুধু অর্থনৈতিকভাবে, এবং রাশিয়ার এখানে বড় একটি প্রভাব রয়েছে। এখন চীন এমনও কিন্তু শোনা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে চীনকে অনুরোধ করা হয়েছে যাতে করে হরমুজ প্রণালীটা ইরান বন্ধ না করে, সেই অনুরোধ যেন হচ্ছে চীন ইরানকে করে। যেহেতু চীন হচ্ছে আপনার বিশাল পরিমাণ তেল সে হরমুজ প্রণালী দিয়ে আমদানি করে, তেল গ্যাস, সেটা বড় একটি হাব সেখানে। এবং ইরান যদি বন্ধ করে দেয়, এটি কিন্তু বড় ধরনের প্রভাব পড়বে চীনের অর্থনীতিতে, এবং যে কারণে চীন কখনোই চাইবে না যে ইরান হারুক। বা চীনের কিন্তু এরকম সিস্টেম নেই যে সরাসরি সৈন্য দিয়ে বা বিমান দিয়ে সহযোগিতা করার, কিন্তু অন্যান্য টেকনোলজি দিয়ে সহযোগিতা কিন্তু তারা নিশ্চয়ই করবে। রাশিয়াও কিন্তু তাদেরকে ইরানকে ওইভাবেই সমর্থন দিয়েছে। কিন্তু অনেকগুলো ফ্যাক্টর সেখানে কাজ করেছে। আপনি নিশ্চয় জানেন পাকিস্তানের যে বিরোধী দল বিলাওয়াল ভুট্টো, উনিও বলেছিলেন যে যদি আমরা ইরানকে এখন সহযোগিতা না করি, কোনো মানে অদূর হয়তো নিকট ভবিষ্যতে ইসরায়েল আমাদের উপর হামলা চালাতে পারে। একই সাথে হচ্ছে রাশিয়ার সাথে একটি বৈঠকও করেছিলেন ইরানের হচ্ছে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বা মন্ত্রী। কিন্তু শুধু তাই না, এই যে যুদ্ধবিরতি হলো, কিন্তু এখানে কিন্তু আপনার পারমাণবিক যে ছায়া, যেটি নিয়ে আসলে যুদ্ধের শুরু, সেটির সংখ্যা কিন্তু এখনো কাটেনি। যে পর্যন্ত ইসরায়েল যুক্তরাষ্ট্র একদম নিশ্চিত না হতে পারবে যে ইরানের পারমাণবিক সক্ষমতা আসলে কোন পর্যায়ে গিয়েছে। আমরা যেটি শুনেছি যে 60% থেকে 90% মধ্যে হলে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে বা বোমা তৈরি করতে পারে। কিন্তু ওই যে বললাম যে হামলার পরেও সেখানে কিন্তু কোনো ধরনের প্রতিক্রিয়া হয়নি, বা তারা বলছে যে তাদের যে ইউরেনিয়াম ছিল সেগুলো তারা সরিয়ে নিয়েছে। এটি কিন্তু একটি সন্দেহের জায়গা থেকেই যায় তাদের, এবং যে সন্দেহের জায়গা থেকে ইরানকে পারমাণবিকভাবে শক্তিশালী হতে দেওয়া হবে না, তাদেরকে দমাতে হবে, সেটিকে ধরেই কিন্তু ইরানের উপরে ইসরায়েলের এই হামলা। আর ইসরায়েল যেভাবে আসলে
পুরো এখন নিশ্চয় সাইফুল সাহেব ইরান চাইবে যে তারা পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যাক, যেহেতু ইসরায়েলও হামলা চালাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু হামলা চালাচ্ছে, এবং বলাই হচ্ছে তারা খুব কাছাকাছি পৌঁছে গেছে, হয়তো এমনও 10 থেকে 15 দিনের মধ্যেও তারা সেই ইউরেনিয়াম সমৃদ্ধ করে সেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারেন। অবশ্যই সেটি হতে পারেন এবং সেটি তারা করবেন, এবং সেই জন্য কিন্তু রাশিয়া তাদেরকে অবশ্যই সাপোর্ট দিবে, এবং রাশিয়া তাদেরকে এই দিক থেকে সাপোর্ট দিবে, এবং চায়না কিন্তু তাদেরকে টেকনোলজির যত ধরনের সহযোগিতা দরকার, ড্রোন বলেন, মিসাইল বলেন, সেই সাপোর্টগুলো কিন্তু চায়না দেবে, রাশিয়াও দেবে। তো সেই দিক থেকে ইরান কিন্তু আমরা ধরতেই পারি যে ইরান যে সাহস দেখিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করলো, সেই যুদ্ধে কিন্তু এখন পর্যন্ত মানে জেতার মতো জায়গায় তারা রয়েছে। কারণ আমেরিকার তো যুদ্ধে হারার অনেক ঘটনা রয়েছে, তারা আফগানিস্তানের সাথে যুদ্ধে হেরেছে, আরো অনেকের সাথে যুদ্ধে হেরেছে। তো আসলে আমেরিকা তো আসলে বললে বলাই যায়। কি অবিশ্বাস্য মনে হয় না যে হচ্ছে কাতারে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে, ধরেই দিচ্ছি যে ইরান তাদেরকে আগে তথ্যটি দিয়েছে, এটি নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে, তারপরেও কিন্তু এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আবার যে পাল্টা হামলা চালাবে বা একটা ব্যবস্থা নেবে এরকম কিন্তু নেয়নি। এবং সেই সাথে ট্রাম্প বারবার বলছিলেন যে আসলে আমরা যুদ্ধবিরতি চাই বা শান্তি স্থাপিত হোক মধ্যপ্রাচ্যে, সেটিই চাই, কিন্তু সেটার ক্রেডিট যেটি সেটি দুইটি দেশকেই দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্রের পাল্টা হামলা বা পাল্টা হামলা চালাতে হলে তো যে ধরনের আছে, যদি আমি তো সামরিক বিশেষজ্ঞ নই, কিন্তু সামরিক বিশেষজ্ঞদের সাথে কথা বলে যেটি জেনেছি যে আপনি যদি মনে করেন যে একটি দেশের 100টি বিমান রয়েছে যুদ্ধ বিমান, আরেকটি দেশের 10টি বিমান রয়েছে, তাহলে স্বাভাবিকভাবেই যার 100টি রয়েছে তার সামরিক সক্ষমতা বেশি। কিন্তু যুদ্ধের ক্ষেত্রে কিন্তু সেই সক্ষমতাটা বড় ইস্যু নয়। যুদ্ধের ক্ষেত্রে ইস্যু হলো যে যুদ্ধটা কোথায় হচ্ছে, মানে কৌশলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু কৌশল না, ভৌগোলিক অবস্থানের একটা বিষয় আছে, যুদ্ধ কার সাথে কোথায় হচ্ছে। এখন ধরেন যে বাংলাদেশ আর ভারত পাশাপাশি দেশ, এই পাশাপাশি দেশের মধ্যে যুদ্ধের যে প্রক্রিয়া হবে, যুদ্ধের যে কৌশল হবে, যখন আপনি ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে বা আমেরিকা থেকে ইরানের সাথে যুদ্ধ করা হচ্ছে হাজার হাজার মাইল, সেটি কিন্তু আকাশপথ ছাড়া আর কোনো পথ নেই, স্থলপথে সেটি সম্ভব নয়। সেই আকাশপথে যুদ্ধ করতে গেলে আমেরিকার বা ইসরায়েলের যে সক্ষমতা রয়েছে, ইরানের কিন্তু সেই সক্ষমতা নেই। ইরানের সক্ষমতা ইরানের একটি রয়েছে, সেটি হলো মিসাইল, ড্রোন, সেটাতে কিন্তু তারা ঠিকই হামলা চালিয়েছে। এবং ইরানকে আপনি একটু যেটি বলছিলেন চীন এবং রাশিয়া সহযোগিতা, আমাদের যে একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক তিনিও বলেছিলেন যে এরা হচ্ছে সহযোগিতা করেছে, নিশ্চয় পাকিস্তানও তো ঘোষণা দিয়েছে যে সহযোগিতা করার দ্বার প্রান্তে তারা আছে, অর্থাৎ একটি। এবং ইরান কিন্তু এটাই চাচ্ছিল, যে ইরান চাচ্ছিল আসলে যে এই যুদ্ধ কিন্তু ইরানের পক্ষে দীর্ঘদিন চালিয়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু তারপরেও ইরানের মূল টার্গেটটা ছিল যে আন্তর্জাতিক সমর্থন তৈরি করা তার পক্ষে, এবং সেটি কিন্তু আসলেই তৈরি হচ্ছিল এবং তৈরি হচ্ছে। এবং আপনার কি মনে হয় যেটি একটি আসলে যদি যুদ্ধবিরতি না হতো আসলে কার্যকর হয় কি না হয়, সেটা আমাদের আরো সামনের দিকে মানে লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে, তখন আমরা বুঝতে পারবো আসলে যুদ্ধবিরতি কতটুকু কার্যকর হয়েছে। মানে এটি কি একটি বিশ্বযুদ্ধের রূপ নিতে পারতো? বিশ্বযুদ্ধের রূপ নেওয়াটা এত সহজ নয়, কারণ এই মুহূর্তে আসলে যে পরিস্থিতি রয়েছে, বিশ্বের যে অবস্থা রয়েছে, অর্থনৈতিক পরিস্থিতি, কিন্তু এখানে কিন্তু সাধারণ মানুষের কথাও ভাবতে হবে। সাধারণ মানুষ কিন্তু দুই দেশেরই যারা সাধারণ মানুষ তারাও কিন্তু আক্রান্ত হয়েছে, তারাও কিন্তু ধীরে ধীরে দেখা যেত যে বিশ্বের সব দেশের মানুষ কিন্তু এই যুদ্ধের বিরুদ্ধে। কারণ আপনি দেখেন ইসরায়েল যে গাজায় যে নৃশংস হামলা চালিয়েছে, এটির বিরুদ্ধে কিন্তু সারা বিশ্ব দাঁড়িয়েছে। কারণ কোনো মানুষই বা কোনো দেশ চায় না যে যুদ্ধ হোক। যুদ্ধ তো কোনো শান্তির বার্তা বয়ে আনে না, যুদ্ধ ধ্বংসের বার্তা বয়ে আনে। আর বিশেষ করে ইসরায়েলের যে ভূমিকা সারা বিশ্বে, এই ইসরায়েলকে সারা বিশ্বই আসলে ঘৃণা করে, সারা বিশ্বের মানুষ তাদের বিরুদ্ধে। এবং ইসরায়েলে একটি আক্রমণ হবে এটি তো কেউ ভাবতে পারে না, যেটিকে পরিপূর্ণভাবে প্রোটেক্ট করে যুক্তরাষ্ট্র, বিশ্ব মোড়ল তাকে প্রোটেক্ট করে, সেখানে আক্রমণ করতে পারবে। তো এইবার যে ইরান আক্রমণ করলো, ইসরায়েলের একটি ভবন ধ্বংস হলো, তার মানে কি এটি বার্তা দেয় যে এটি আক্রমণটি আসলে যুক্তরাষ্ট্রের উপরেই করা হলো। এটি কিন্তু বুঝতে হবে ট্রাম্পকে। এবং ট্রাম্প যদি না বুঝে, সর্বশেষ যেটি আপনি একটু আগে তো আমরা বলছিলাম যে ইরান যুদ্ধবিরতির পরে ইসরায়েল যে অভিযোগটি করেছে ইরান আরেকবার হামলা চালিয়েছে, সেটি হচ্ছে ইরানের তরফ থেকে যদি অস্বীকার করা হয়েছে সরকারিভাবে। কিন্তু এখন আরেকটি তথ্য আপনাকে মাধ্যমে দর্শকদেরকে জানানো উচিত যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এরই মধ্যে বলে দিয়েছেন যে তেহরানে তীব্র হামলা চালানোর কথা। খেয়াল করে দেখেন যুদ্ধবিরতি কিন্তু কার্যকর মানে ঘোষণা দেওয়া হয়েছে, ঘোষণার পর ইরান
হামলার অভিযোগ করছে ইসরায়েল। এখন একই সাথে ইসরায়েল সেটি প্রতিশোধ নেওয়ার জন্য বলছে যে তেহরানে হচ্ছে ভয়ঙ্কর রকমের হামলা চালাবে ইসরায়েল। তাহলে কি দাঁড়ালো? তাহলে আসলে কি সেই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে, নাকি আবারও যুদ্ধের দামামা বেজে উঠছে আবারও? সেটি আপনাকে আমি শুরু দিকে বলছিলাম যে যুদ্ধবিরতি মানেই কিন্তু শান্তি নয়, এবং এখানে কিন্তু অনেক প্রশ্ন থেকে যায় যে আসলে যুদ্ধবিরতি হলো কিনা, এই যুদ্ধ আসলে কোন পর্যায়ে যাবে, এবং আরো কিন্তু শঙ্কাও থেকে যায় যে এই যুদ্ধবিরতি থেকেই আবার দুই দেশ নিজে ভিতরে ভিতরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কিনা। তো এই সংখ্যাগুলো এখনো শেষ হয়নি। তো আপনি কোনোভাবেই মনে করতে পারেন না যে এটি আসলে একদম শেষ হয়ে গেছে, এটি মনে করার কোনো সুযোগ নেই। কারণ দুই পক্ষই তাদের মতো করে তারা নিজেরা সচেষ্ট থাকবে যে কখন আবার কারা হামলা চালায় বা কে কাকে হামলা চালায়, কোন দিক দিয়ে চালায়। আমরা আলাপ করব। আলোচিত যে বিষয় সেটি হচ্ছে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধই হচ্ছে সবচেয়ে বেশি আলোচিত, যেহেতু এটি যেমন রাজনৈতিক যেমন প্রভাব আছে, অর্থনৈতিক প্রভাব আছে, অর্থাৎ সব মিলিয়ে দারুণ একটি প্রভাব আছে। এবং এটি থেকে আপনি যেটি বলছিলেন যে বিশ্বযুদ্ধের দিকে যেতেও পারে আবার নাও যেতে পারে, যেহেতু অনেকগুলো নিয়ামক রয়েছে, বিশ্বযুদ্ধ হওয়ার মতো একটি পরিস্থিতি আছে, সেখানে হতেও পারে। যেমন হচ্ছে আপনি রাশিয়ার সাথে ইরানের যে বৈঠক করেছে, তারা এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে হামলা সেটি নিন্দা জানিয়েছেন, এবং একই সাথে প্রত্যক্ষ সহযোগিতা হয়তো না করলেও পরোক্ষভাবে কিন্তু তারা অস্ত্র দিয়ে নানাভাবে এই সহযোগিতাটা করতে পারে। এটি আমরা বিভিন্ন সময় দেখে এসেছি। এবং চীনের ক্ষেত্রে একই রকম পরিস্থিতি আছে। চীনও হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যে ইরানে হামলা চালিয়েছে সেটিকে কখনো সাধুবাদ জানায়নি, যেহেতু চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র আপনিও জানেন যে এক ধরনের বৈরী সম্পর্ক সব সময় রয়েছে। এবং একই সাথে রাশিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রেরও এক ধরনের বৈরী সম্পর্ক রয়েছে, অর্থাৎ তারা যেহেতু বিশ্বের এক নম্বর মোড়ল হওয়ার জন্য সব পক্ষই চায়। এখন তো বিশ্বের মধ্যে চীন, রাশিয়া এবং একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটি দেশেই চায় যে কে আমি প্রথম হব, আমি বিশ্ব মোড়ল হব। সেই জায়গা থেকে আমি যেটি বলছিলাম, তো আসলে বৈশ্বিক একটি যুদ্ধে রূপ নিতেই পারতো, শুধু মধ্যপ্রাচ্যকে ছাড়িয়ে গিয়ে। ইতিমধ্যে আপনি জানেন চীন এসে সেখানে জড়ানোর চেষ্টা করছে। পাকিস্তান তাদের পার্লামেন্টে বলেছে, স্পষ্ট করে বলেছে বিলাওয়াল ভুট্টো, যে হচ্ছে ইসরায়েল যে কোনো সময় আমাদের উপরে তো হামলা চালাতে পারে, সুতরাং আমাদেরকে এখনই সহযোগিতার হাত বাড়াতে হবে। যদি এই যুদ্ধটা কন্টিনিউ করে, একটা সময় সম্ভবত এই বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে। এবং এই কন্টিনিউ করার তো একটা প্রসেস আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি, যে এর মধ্যে ইরান যদি অস্বীকার করার পরও, যেহেতু ইসরায়েল সেটি বলছে যে ইরানই হামলাটি চালিয়েছে, স্বাভাবিকভাবে ধরেই নেওয়া যায়, যেহেতু দুই পক্ষের যুদ্ধ চলছে, এখন যে হামলাটি হবে সে হামলাটি ইরানের তরফ থেকেই হবে, এটি ধরেই নেওয়া যায়। এবং সেটি ধরে নিয়ে তো ইসরায়েল বলছে ইতিমধ্যে যে তীব্র হামলা চালানোর কথা। তাহলে তো যুদ্ধ থামলো না। না, এই যুদ্ধ তো আসলে আমরা আগেই বলছি যে এই যুদ্ধ কিন্তু বললেই থামছে না, কিন্তু জনগণের একটি চাপ কিন্তু এই যুদ্ধের বড় একটি অংশ। এবং অর্থনৈতিক অবস্থা যেটি আপনি বলছিলেন, দেখেন একটি দেশ যখন আরেকটি দেশের সাথে যুদ্ধে জড়ায়, সেই দেশ হয়তো ক্ষতিগ্রস্ত হয় অর্থনৈতিকভাবে। যেমন ধরেন ইরান যে হামলা চালিয়েছে, ইরান কিন্তু তার যেগুলো কম দামি ড্রোন ধরেন বা যেগুলো পুরনো, সেগুলোকে প্রথম দিকে ব্যবহার করেছে। ধরেন তার একটি ড্রোন ওখানে হামলা চালাতে 1 লাখ টাকা তার খরচ হয়েছে, একটা আনুমানিক একটা কথা বললাম। সেটাকে ঠেকাতে কিন্তু ইসরায়েলের 10 লাখ টাকা খরচ হয়েছে। এবং ইসরায়েল কিন্তু উনি বললেন যে বিশেষজ্ঞ, যে কয়েকটি স্তরে তাদের নিরাপত্তা নিশ্চিত করার কথা, কিন্তু সেটিও কিন্তু পারে নাই। তাদের মিসাইলকে, তাদের রাডার কিন্তু মিসাইলকে ধরতে পারে নাই, ড্রোনকে ধরতে পারে নাই। এই যে বিশাল অঙ্কের একটা অর্থনৈতিক ক্ষতি ইতিমধ্যে তাদের হয়ে গেছে, দুই পক্ষেরই হচ্ছে। এবং এই সাধারণ মানুষ যারা এই দুই দেশের যখন যুদ্ধ লাগে, যুদ্ধের দেশের, তারা কিন্তু দুইটি বিষয়ে খুব থাকে, যে একটি হচ্ছে তাদের প্রাণ নাশের একটা আশঙ্কা থাকে, তাদের প্রাণ নিয়ে একটা হুমকি থাকে, তারা একটা জীবন মরণ অবস্থার মধ্যে থাকে, কখন তারা মারা যাবে, মৃত্যুর মুখে পড়বে। এবং অর্থনৈতিক যে ক্ষয়ক্ষতি হয়, যে কারণে কিন্তু সাধারণ মানুষের, কোনো দেশের মানুষই, সাধারণ মানুষ চায় না যে যুদ্ধ হোক। এবং সেটা আপনি অন্যান্য যুদ্ধগুলোতেও দেখেছেন। এবং এই যে ইরান আজকে ইসরায়েলের সাথে যুদ্ধ করেছে, ইরান ইরাক যুদ্ধ কিন্তু 8 বছর হয়েছে, টানা 8 বছর। সেখানে তাহলে কি নেই যে আজকে আমরা বলি যে ইরানের পাশে কেন মুসলিম দেশগুলো দাঁড়ালো না? তাহলে কি কারণ? ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ, এক পাশে ইহুদি এক পাশে মুসলমান। তো ইরাক ইরানের যুদ্ধকে আপনি কি বলবেন? সেখানে তো ইহুদি ছিল না, সবাই মুসলমান। এখানে শিয়া সুন্নির এই ধর্মীয় বিষয়গুলো কিন্তু এখানে থাকে অনেক সময়। কিন্তু যেটি থাকুক, সবচেয়ে বড় কথা হলো যে এই যুদ্ধ একটা ক্ষমতা প্রদর্শনের, একজন নিজেকে ক্ষমতাশালী করার জায়গা, আধিপত্য বিস্তারের একটি জায়গা। এবং সেই জায়গায় এসে যুক্তরাষ্ট্র যেহেতু চায় যে ইসরায়েলকে দিয়ে এই মধ্যপ্রাচ্য, যেটি আপনি ঘটনা শুনলেন যে মধ্যপ্রাচ্যের যে তেলের
তেল নিয়ে যে ঘটনা, তারা যেভাবে প্রভাব বিস্তার করেছিল এবং এখানে ইসরায়েলকে তারা বসিয়েছে একটি ওই ঘাঁটি হিসেবেই যে এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। আজকের এই যুদ্ধে যদি ইসরায়েল জিতে যেত বা ইরান ধ্বংস হয়ে যেত, তাহলে কিন্তু যুক্তরাষ্ট্রের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো কেউ ছিল না, কেউ থাকতো না। কিন্তু মধ্যপ্রাচ্যে এখন কিন্তু ঠিকই যুক্তরাষ্ট্র আর সেই জায়গায় নেই। যুক্তরাষ্ট্রকে কিন্তু নত হতে হয়েছে, তার কিন্তু প্রস্তাব দিতে হয়েছে যুদ্ধবিরতির। এবং এই জায়গায় কিন্তু আমি মনে করি যে চীন আরো এগিয়ে গেল, চীনের অর্থনীতি আরো এগিয়ে যাবে এবং আস্তে আস্তে যুক্তরাষ্ট্রের যে শক্তি ক্ষমতা সেটি আস্তে আস্তে লোপ পাচ্ছে। চীনের কিন্তু সেই ক্ষমতা আস্তে আস্তে বাড়ছে। ভবিষ্যতে এলেই আমরা হয়তো এটি সামনে দৃশ্যমান হবে যে বিশ্ব আসলে কে চালাবে, কাদের অধীনে চলে যাবে, বিশ্ব অর্থনীতি কার হাতে থাকবে, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো। কিন্তু এই যে যুদ্ধ 2 সপ্তাহ হলো, যুদ্ধ বিরতি হলো, বারবারই আপনি বলছিলেন বা আমরাও কথা বলছিলাম যে তাহলে এর শেষ কি, আসলে কি? তো এটি নিয়েও আমি যে সামরিক বিশেষজ্ঞ যিনি মেজর অবসরপ্রাপ্ত ডেল এইচ খান, ওনার সাথে কিন্তু আমি কথা বলেছিলাম যে এই যুদ্ধ আসলে শেষ কি, এখন কি হবে, উনি আমাদেরকে জানিয়েছিলেন। সেটি একটু দর্শকদের জানাতে চাই যে আসলে উনি কি বলেছেন। তাহলে আমরা যদি শেষ দিকে এসে জানতে চাই যে শেষ কি। যেটা হচ্ছে যে এই যুদ্ধের যে সামনের সমীকরণে যতটুকু রিজনেবল অ্যাজাম্পশন এবং প্রেডিক্ট করা যায় সেটা হচ্ছে যে আমেরিকা সম্ভবত আর এই যুদ্ধে মানে হাত নোংরা করবে না। কারণ আপনি যদি খুব গভীরভাবে মানে চিন্তা করেন তাহলে দেখবেন আমেরিকার কিন্তু এখানে খুব বেশি প্রাপ্তি নাই। কারণ আমেরিকার ওই সুযোগ নাই ইরানকে দখল করে ফেলার। আর রাশিয়া এবং চায়না যখন ইরানের পিছনে দাঁড়ায় তখন তো আরো অসহায়, তখন আসলে ইরানকে আপনি পরাস্ত আর করতে পারবেন না। ইরানের পারমাণবিক যে পরিকল্পনাটা ছিল এটা 2-3 বছর পিছায় হয়তো গেল, জি, প্রিপারেশনটা, কিন্তু এটা বন্ধ করতে পারেন নাই আপনি, আমেরিকা এটা পারে নাই। সুতরাং আমেরিকা সম্ভবত লজিক্যালি এখন যেটা করার চেষ্টা করবে, এই যুদ্ধে আমেরিকা তো আসলে ওর কোনো গেইন নাই। আর আমেরিকা তো আসলে নির্লজ্জ একটা রাষ্ট্র, এরা তো সব জায়গায় হারায়। মানে ইয়েতে হেরে আসছে না, কম্বোডিয়াতে, তারপরে মনে করেন যে ভিয়েতনামে হেরে আসছে। তো ওরা তো হারতে লজ্জা পায় না। ওরা পৃথিবীতে মনে করেন যে দেশটা স্বাধীন হওয়ার পরে হেরেছে, একদম লোহারা হারছে, আফগানিস্তানে হারছে। তো এদের সমস্যাটা যেটা হচ্ছে যে এরা বিভিন্ন দেশে আক্রমণ পরিচালনা করে এবং 1945 সালের পরে সম্ভবত আমি যদি ভুল না করি 19টা দেশে তারা এখন পর্যন্ত এরকম আক্রমণ করছে। জি, এর ভিতরে কোরিয়া আছে, চায়না আছে, তারপরে ওই যে ভিয়েতনাম আছে, সিরিয়া আছে, সিয়েরা লিওন আছে, তারপর মানে দেয়ার আর মেনি কান্ট্রিজ যেখানে তারা কখনো সিএ দিয়ে অপারেশন করে, কখনো ক্ষেপণাস্ত্র দিয়ে অপারেশন করে। যেমন সুদানে সে ক্ষেপণাস্ত্র মারছিল, ঠিক আছে। সো এরকম ভাবে তারা করছে। সুতরাং এটা তাদের পুরাতন অভ্যাস। কিন্তু ইরানের বিরুদ্ধে আমার কাছে মনে হয় যে তারা এতদিন ধরে ওই ইসরায়েলকে দিয়ে যে যুদ্ধটা চালানোর চেষ্টা করেছিল এইটা বোধহয় বড় রকম একটা ধাক্কা খেলো। সুতরাং নিকট ভবিষ্যতে আমরা অনেক দুর্বল একটা ইসরায়েল দেখতে যাচ্ছি আমার যা মনে হচ্ছে। 2টা কারণে। একটা হচ্ছে যে ইসরায়েল এত বেশি পাপ করে ফেলছে, প্যালেস্টাইনিদের এগেইনস্টে, পুরো পৃথিবীর সমর্থন হারায় ফেলছে। মানুষ আর এখন এটাকে ইয়ে করে না। এবং এই জন্য আমাদের মিডিয়াকে ধন্যবাদ দেওয়া লাগবে যে এই যে একটা কালো চশমা, টিনের চশমা পাবলিককে পরায় রাখতো বিবিসি আর সিএনএন মিলে, এটা ব্রেক হয়েছে ইন্টারনেটের ওপেন আপের কারণে। যেই তথ্যটা আমরা আগে দেখতে পাইতাম না, এটা এখন আমরা দেখতে পাই। যদিও আপনি এখনো ইউটিউবে যান অথবা ইয়েতে যান, গাজায় যে নৃশংসতা এটার ভিডিও কিন্তু আপনি পাবেন না। খুব সুকৌশলে এগুলো সরায়, ঠিক আছে। ইউক্রেনের যুদ্ধে যে নৃশংসতা ইউক্রেনরা করতেছে রাশিয়ার বিরুদ্ধে, এটার কোনো ফুটেজ আপনি পাবেন না। তো এটা এত কিছুর পরেও এই ওপেন ইন্টারনেট এবং মিডিয়ার যে এখন মানে প্রচণ্ড শক্তিশালী ভূমিকা এবং ব্যাপ্তি, তার কারণে কিন্তু পাবলিক ওপিনিয়ন চেঞ্জ হয়েছে। এবং এই কারণে ইসরায়েলের প্রতি সহানুভূতি এখন আর মানুষের নাই। আমেরিকার প্রতি মানুষের আস্থাটা উঠে গেছে, ঠিক আছে। এবং এখন দেখবেন রাস্তায় ঘাটে চায়ের স্টলে লোকজন আলোচনা করে পেট্রোডলার, তারপরে এই যে পলিটিক্স, এগুলা। সুতরাং সামনের দিনগুলোতে আমরা আশা করতে পারি যে গ্লোবাল যে পোলারাইজেশন আছে, এখানে একটা শিফট আসতেছে। এখন এই শিফটটা আমরা কতটুকু আত্মস্থ করতে পারবো, এটার অ্যাডভান্টেজ আমরা কতটুকু নিতে পারবো, এইটা
ডক্টর ইউনূসের মধ্যে একটা লোক যদি আর একটু কিছুদিন থাকতো এই ক্রাইসিস টাইমটাতে, তাহলে আমরা সঠিক রেল লাইনটা খুঁজে পাইতাম যে কোনটাতে চললে পরে আমরা সেফলি আগায় যেতে পারবো। আদারওয়াইজ আমাদের পাশে যে দানব আছে, এই দানব যে কখন কামড় দিবে, কারণ এখনকার পৃথিবী তো ফানি হয়ে গেছে, কামড় দিলে পরে কেউ কিছু বলে না। ইরানের উপর আক্রমণ করে দিছে, কেউ কিছু বলতে পারছে? ইরানের সেনাপ্রধানকে ইসরায়েল গিয়ে মেরে চলে আসছে, কেউ কিছু বলতেছে না। তো একটা অস্থির সময় আমরা আসলে কাটাচ্ছি। আমাদের নিজস্ব সক্ষমতা বাড়াইতে হবে, আমাদেরকে বিলিভ করতে হবে। কিছুদিন আগে ডক্টর ইউনূস যেটা বলছিল, আমাদের ঘরে ঘরে সক্ষমতা বাড়াইতে হবে, আমাদের নিজস্ব মিসাইল টেকনোলজি, ড্রোন টেকনোলজিকে সেটি যত দ্রুত সম্ভব আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য রেডি করতে, নিজেদের সক্ষমতা আমাদের বাড়াতে হবে। যে সাইফুল শাহীন, যেটি আমরা আসলে বুঝছিলাম বা আমরাও বারবার বলছিলাম যে আসলে চীন, রাশিয়া, একই সাথে হরমুজ প্রণালী, এগুলো বড় একটি ফ্যাক্টর এই যুদ্ধকে মানে সামনের দিকে এগুতে না দেওয়ার জন্য আর কি। আবার হচ্ছে এটি আবার বিশ্বযুদ্ধে দামামা বাঁচতে পারে যদি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তারা যদি আবার হামলা চালায় বা ইসরায়েল যদি যে হামলাটি মানে কন্টিনিউ করে, তখন হয়তো বিশ্বযুদ্ধ হয়ে যেতে পারে। তারপরেও কিন্তু যদি কিন্তুর মধ্যে কিন্তু আপনি যেটি বলছিলেন যে আসলে এই বিশ্বযুদ্ধে যাওয়ার পরিস্থিতি একেবারেই সম্ভাবনা কম, হয়তো বা এই দ্বিপক্ষীয় যুদ্ধটি একটু দীর্ঘায়িত হতে পারে, তারপরে বিশ্বযুদ্ধ হবে না, যেহেতু রাশিয়া, চীন ইরানের পক্ষে এক ধরনের অবস্থান নিয়েছে, বা হচ্ছে একই সাথে পাকিস্তানও হচ্ছে তারা ঘোষণা দিয়েছে, বা অন্যান্য দেশগুলো হচ্ছে ইসরায়েলের বিপক্ষে অবস্থান নেয় শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া। সেটি তো আপনার মনে হয়? সেটি অবশ্যই মনে হচ্ছে, কিন্তু আসলে করছে এই যুদ্ধবিরতি হলেও এখানে যে প্রশ্নগুলো আসছে যে এই যুদ্ধবিরতি কতটা টেকসই হবে, মানে কতটা নিশ্চিতভাবে আমরা মনে করতে পারি, যেখানে হিজবুল্লাহ, হামাস তাদের সাথে চুক্তিটা আসলে তারা যদি এই চুক্তিতে না ইনক্লুড থাকে, তারা যদি অন্তর্ভুক্ত না থাকে, তাদের তো সেই হামলা তাদের প্রতি যে ইসরায়েল হামলা, আপনি তো নিশ্চয়ই জানেন যে ইসরায়েল সব সময় এই যে গুপ্ত হামলা চালানো বা হচ্ছে ইরানের অনেকগুলো পারমাণবিক যে বিজ্ঞানী রয়েছে তাদেরকে হত্যা করেছে, এখন তো যুদ্ধ পরিস্থিতির সময় করছে, এর আগেও করেছে। আপনি জানেন তো ইসরায়েল নিশ্চয়ই এটিও মানে চোরাগুপ্ত হামলা যে একেবারে থেমে যাবে তা কিন্তু নয়। সেদিক থেকে আবার আমি আপনাকে যেটি বললাম, মধ্যপ্রাচ্যের যে শিয়া সুন্নি দ্বন্দ্ব, সেটি আসলে এই যুদ্ধের মাধ্যমে আবার নতুন করে বড় হয়ে দাঁড়ায় কিনা তাদের মধ্যে যে সম্পর্ক, এই যে আমি বললাম যে কোন দেশের সাথে মুসলিম রাষ্ট্র কিন্তু সবগুলো, কিন্তু এদের মধ্যেও কিন্তু সেই সুসম্পর্ক যে একেবারে রয়েছে তা কিন্তু নয়। সবকিছু মিলিয়ে পরিস্থিতি কিন্তু এই বললাম যে যুদ্ধবিরতি হয়ে গেছে তা কিন্তু নয়। কিন্তু এটি কি সাইফুল শাহীন এরকম ব্যাপারটা যে গলার কাটার মতো, যে আপনি যেটি বলছেন মুসলিম বিশ্ব, আপনি কাতারের কথা বললেন বা সৌদি আরবের কথা বলছেন, তারা আমাদেরও একই প্রশ্ন বা সবাই একই প্রশ্ন করছিলেন যে তারা কেন আসলে সরাসরি আসলে সহযোগিতা করছেন না, বা তুরস্ক কেন সরাসরি সহযোগিতা করছে না, শুধুমাত্র একটি নিন্দা জানিয়ে থেমে যাচ্ছে। এটি আসলে এইটুকুই আমারও মনে হচ্ছে যেটি আসলে নিজেদের এক ধরনের গলার কাটা, যে আমরাই ডেকে নিয়ে এসেছি যে আমাদেরকে নিরাপত্তা দাও, কিন্তু নিরাপত্তা দিতে গিয়ে এমন একটি পরিস্থিতি তৈরি করে ফেলেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো যে মার্কিন যুক্তরাষ্ট্রকে চাইলে এখন তাদের বিপক্ষে কথা বলার কোনো সুযোগ নেই, যেহেতু তাদের 50,000-এর মতো যে সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে উপস্থিতি রয়েছে, এবং জানেন যে কুয়েতে বিশাল ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্র, এবং একই সাথে কাতারে যে ঘাঁটিতে আসলে আক্রমণ করেছে ইরান, সেটিও বড় রয়েছে। মানে তারা কি নিজেরাই নিজেদের বিপদ ডেকে নিয়ে আসলো? এটাই আসলে বিপদ কেন, এটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কৌশল রয়েছে যে সারা বিশ্বে আধিপত্য নিতে হলে কিভাবে নিতে হবে, এবং সেটি ওই দেশকে কোনো একটা সুযোগ সুবিধা দিয়ে তারা কিন্তু ওখানে অবস্থান নেয় যে তোমাকে আমি এত বড় সুবিধা দিচ্ছি, তুমি আমাকে এটি দাও। যেমন এক সময় কিন্তু এরকম আইনই ছিল যে এই যে মধ্যপ্রাচ্যের যে তেল কেনাবেচা হতো, সেটি কিন্তু আইন হচ্ছে যে ডলার ছাড়া কেনাবেচা করা যাবে না। তার মানে ডলার হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় একটি মুদ্রা, যেটিকে ধরা হচ্ছে। এখন কিন্তু সেটি আস্তে আস্তে পরিবর্তনের আওয়াজ উঠছে, যে বলা হচ্ছে যে না, শুধু ডলার না, অন্য মুদ্রাতেও তেল বিক্রি হবে, এবং এই যে রিজার্ভ যে এখন ডলারে হয়, সবাই কিন্তু ওই একটি কারণ যে আমার সমস্ত রিজার্ভ তো ডলারে আমেরিকার কাছে, তাহলে আমার কি হবে আমি যদি তার বিপক্ষে কথা বলি। সেই জায়গাগুলো থেকে কিন্তু আস্তে আস্তে সরে আসছে। এখন চীন, রাশিয়া কিন্তু অন্যভাবে ভাবছে যে বিকল্প কি, রুবেলে হতে পারে কিনা সেটা রিজার্ভ, অন্য কোনো মুদ্রায় হতে পারে না, বিকল্প কোনো মুদ্রায় হতে পারে কিনা। সেই দিক থেকে কিন্তু আমি বলছিলাম যে চীন কিন্তু অর্থনৈতিকভাবে শক্তিশালী ধীরে ধীরে হবে, এবং আমেরিকা আর সেই শক্তি কিন্তু ধীরে ধীরে কমে আসবে, এটাই স্বাভাবিক। কারণ এই যেভাবে স্বৈরাচারী, আমরা বলি না যে দীর্ঘদিন যারা স্বৈর শাসন করে, তো সারা বিশ্বে আমেরিকা যেভাবে ইসরায়েলের মাধ্যমে যে অত্যাচার, জুলুম, যে নির্যাতন, যে নৃশংসতা চালাচ্ছে,
এটির তো একটি শেষ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েল তাদের যে যুদ্ধের দামামা বেজে উঠেছে, সেটির আসলে বারবার বলছিলাম যে অর্থনৈতিক এক ধরনের একটি প্রভাব আছে এর মধ্যে। আসলে এই যে এই অঞ্চল দক্ষিণ এশিয়ার যে দেশগুলো, বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা আরো যা দেশগুলো রয়েছে, তাদের উপর তো নিশ্চয় অর্থনৈতিক প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে। যেহেতু তেলের দাম বৃদ্ধি পাওয়া, জ্বালানির দাম বৃদ্ধি পাওয়া মানেই তো বাংলাদেশে প্রভাব পড়া। আজকে আমি পত্রিকাগুলো সকালবেলায় নিশ্চয় দেখেছেন আপনি, নানা ধরনের যে আমাদের দেশে যে বাণিজ্যিক ঘটনার যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে, তারা এটিকে আসলে প্রধান এবং শুধু আপনি দেখবেন যে তেলের দাম বাড়লে কিন্তু বাংলাদেশের একদম কাঁচামরিচ থেকে চাল থেকে শুরু করে ফ্রিজ, ফ্যান, প্রয়োজনীয় দ্রব্য সবকিছু দাম বাড়বে। মানে মনে হয় যে একটা জিনিসের দাম বাড়ার সাথে সাথে অন্য সবগুলো সেটার সাথে কানেক্টেড। কাঁচা সবজির দাম বেড়ে যাবে, এটি কিন্তু বাংলাদেশের নিয়মই রয়েছে, সবকিছু দামে বাড়বে। এবং যদি যুদ্ধবিরতির পরেও তো হচ্ছে হামলা চালানোর কথা বলা হয়েছে, এবং সেই জায়গা থেকে যদি ইরানের হাতে যেহেতু আরো একটি কঠিন অস্ত্র রয়েছে, হরমুজ প্রণালী বন্ধ করার জন্য তারা অলরেডি আইন পাশ করে ফেলেছে, এবং বলছে সর্বোচ্চ যে নেতা তা মানে এই যে সিকিউরিটি কাউন্সিল তাদের উপর নির্ভর করবে, তারা চাইলে এখন সেটি বন্ধ করে দিতে পারে। ইরান সেই অস্ত্রটিও নিশ্চয় সর্বশেষ ব্যবহার করবে। সেটি যদি করে, আসলে বাংলাদেশ কিংবা যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো, তাদের অর্থনৈতিক অবস্থা তো নিশ্চয় আরো খারাপের দিকে অনেক বড় প্রভাব পড়বে এই অর্থনীতিতে। শুধু আমরা তো সেই অভাবে পড়বো, কিন্তু বিশ্ব, কিন্তু আপনি যেটি এর আগেও বলছিলেন, যে আমিও বলছিলাম, যে চীন কিন্তু বড় ধরনের একটি হুমকির মধ্যে পড়বে, এবং চীন হুমকিতে পড়লে সেই হুমকি আবার যুক্তরাষ্ট্রের উপরে পড়বে। সবকিছু মিলিয়ে সারা বিশ্বে ইউরোপ, আমেরিকা সব জায়গাতেই কিন্তু আসলে জ্বালানির প্রায় সম্ভবত 1/3 হরমুজ প্রণালী দিয়ে হচ্ছে সারা বিশ্বে আমদানি করা হয়ে থাকে। 6 ভাগের 1 ভাগ হচ্ছে এই হরমুজ প্রণালী আমদানি করা হয়, তাই অর্থনৈতিক একটি প্রভাব পড়বে। সাইফুল শাহীন, আমরা দর্শকদেরকে একটু দেখাতে চাই যে আমাদের দেশের যে আসলে জনগণ রয়েছেন, তারা এই ইরান এবং ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে কিভাবে দেখছে সেটি আমরা একটু দেখতে চাই। দর্শক চলুন আমরা একটু দেখে আসি যে আমাদের দেশের যে মানুষজন রয়েছে তারা এই যুদ্ধকে আসলে কিভাবে দেখছে। আমরা অনেক খুশি হয়েছি, ভালো আছি। আর যুদ্ধ অনেক ক্ষতি হইতো এবং অনেক ক্ষতি হয়েছে, অনেক মানুষ মারা গেছে, আর যুদ্ধ বন্ধ হয়েছে, এতে আমরা অনেক খুশি হয়েছি। অনেক মানুষ মারা যেত, এখন মারা যাবে না, অনেক ভালো হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাই। না যুদ্ধ হলে তো যেমন বাংলাদেশের ক্ষতি হবে, মধ্যপ্রাচ্যের ক্ষতি হচ্ছে। এই যে ফিলিস্তিন, গাজা শেষ করে দিল ইসরায়েল আসলে ধ্বংস হওয়া দরকার। ইসরায়েল ধ্বংস হওয়া দরকার, কারণ ওরা কোন প্রতিশ্রুতি, এই যে যুদ্ধবিরতি বলতেছে, ওরা মুখে বলতেছে একটা, ওদের অন্তরে কিন্তু আরেকটা। ওরা বিরতি বইলা আবার নতুন কৌশল কিনা, এটা হলো আসল বিষয়। আসলে যুদ্ধ তো আমরা চাই না, যুদ্ধ কারোই কাম্য না। তো যুদ্ধ বিরতি দিচ্ছে, যেটা বলতেছে যদি কার্যকর হয় ভালো, সবার জন্য ভালো। কিন্তু মাঝখান থেকে যে ইসরায়েল বা আমেরিকা যে ক্ষতিটা করলো, এই যে এতগুলো প্রাণহানি হলো, এটার জবাব দিতে দরকার আছে। বা ট্রাম্পের কথার সাথে কাজের মিল নাই, এটার একটা জবাব দিতে দরকার আছে। ওদের একটা স্বাস্থ্যমূলক কিছু হওয়া উচিত। আর যুদ্ধবিরতি হোক, স্থায়ীভাবে যুদ্ধবিরতি হোক, এটা আমরা চাই। আজকে যে বহির্বিশ্বে যেভাবে যুদ্ধ বা এক ধরনের হত্যাকাণ্ডে বিভিন্ন পশ্চিমারা বা আমেরিকা বা ইসরায়েল যেভাবে বিভিন্ন দেশের উপর অন্যায়ভাবে যেভাবে আপনার গিয়ে একের পর এক হত্যাকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে, প্রথমত হলো আমাদের ফিলিস্তিন, তারপরে গাজা, এভাবে করে তারা যেভাবে আমাদের বিশ্ব মুসলিমকে যেভাবে উত্তপ্ত করার চেষ্টা করতেছিল, তো এইটা আসলে আমি মনে করি বিশ্ব মুসলিম যদি ঐক্য থাকতো, তাহলে এতদিন হয়তো বা এই ধরনের হত্যাকাণ্ডগুলো ওনারা দীর্ঘ লং টাইম চালিয়ে যেতে পারতো না। তো আজকে মানে যেভাবেই হোক, জাতিসংঘের হস্তক্ষেপে হোক বা ওআইসির হস্তক্ষেপে হোক বা বিভিন্ন রাষ্ট্রীয় কূটনৈতিকের মাধ্যমে যেভাবে আজকে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, এটা একটা বড় একটা যুদ্ধ প্রায় লেগে গিয়েছিল। আমরা আসলে সকলে প্রত্যাশা করেছিলাম যে এটি যেন খুব দ্রুত থেমে যায়। তো আজকে সেটার একটি প্রতিফলন হইল। সেটা আমরা আসলে যে প্রতিফলনটা, এটা আমরা স্থায়ী একটা সমাধান চাই। যারাই এটাতে ইন্ধনদাতা ছিল, যারা ইসরায়েলকে সহযোগিতা করেছে আগে এবং এখন, তারা যেন সকলেই স্থায়ীভাবে জিনিসগুলো অন্যায় আর যেন না করে, এ ব্যাপারে আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
সাইফুল শাহীন, ধরুন প্রত্যেকেই চাচ্ছে যে আসলে আমরা একেবারে সর্বস্তরের মানুষ, বাংলাদেশ বলেন বা বহির্বিশ্বের যারাই আছে, প্রত্যেকে চায় এই যুদ্ধবিরতিটি আসলে কার্যকর হোক, এবং এই যুদ্ধবিরতি যদি না হয়, যুদ্ধের দামামা যদি আরো জ্বলতে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের যে বিশেষ করে বাংলাদেশের যে মানুষজন মধ্যপ্রাচ্যে কাজ করে, শ্রমিকরা আছে বা হচ্ছে যারা বিশাল অংশ কিন্তু রয়েছে, প্রভাব পড়বে। সুতরাং আমরা সেই জায়গা থেকে চাই বা হচ্ছে এই যুদ্ধ আর না সামনের দিকে অগ্রসর হোক, এই যুদ্ধ থেমে যাক, নিশ্চয়ই আমাদের প্রত্যেকের সেই চাওয়াই হবে। সাইফুল হোসেন, আমাদের একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, যে যুদ্ধ দামামা আর বেজে না উঠুক, বিশ্বে শান্তি স্থাপিত হোক, সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা আমাদের সংবাদ বিশ্লেষণ এখানে শেষ করছি। দর্শক, সে আগামী সংবাদ বিশ্লেষণ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি।